আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন যাবতই হচ্ছে আপনার দেখছি যে বাংলাদেশ থেকে নতুন করে দুবাইতে ট্যাক্সি প্রফেশনের জন্য এবং ফুড ডেলিভারি প্রফেশনের জন্য লোকজন হায়ার করা হচ্ছে। অনেক বেশি লোক রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথমে সংখ্যা জানলাম 5,000 আর 6,000, পরবর্তীতে আজকে আবার দেখলাম যে 1,000 মানুষ এখানে দুবাই ট্যাক্সিতে রিক্রুট করবে। নিউজটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো, কারণ সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা সার্ভিস আমাদের বাঙালিদের জন্য বন্ধ, এটা আমরা সবাই জানি। তার মধ্যে এটা অবশ্যই একটা ভালো অপরচুনিটি বলা যায়। কিন্তু এই অপরচুনিটি কাদের জন্য সেটাও আমাদের বুঝতে হবে। এই প্রফেশন আসলে সবার জন্য না। এক কথায় বলতে গেলে বাংলাদেশে যারা অ্যাটলিস্ট অফিস আদালতে চাকরি বাকরি করেছেন, আপনার বেসিক ইংলিশ জানা আছে বা ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ জানা আছে, আপনি ইংলিশ পড়ে বুঝতে পারেন অর্থ, এই ধরনের মানুষের প্রয়োজন এখানে। মানে এই চাকরিটার জন্য তারা ফিট, অন্য কেউ ফিট না। যে মানুষজন আছে বলে হিন্দি বুঝলেই হয়ে যাবে, সব বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা সম্পূর্ণ আলাদা। আপনি চাইলেও আসলে মানে এখানকার আসার পর থেকে যে গণ্ডি সেটা পার হওয়া আপনার জন্য খুবই খুবই চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে। আমরা হয়তো বেশ কিছু রিউমার না, আসলে এটা সত্য কথা যে আপনারা অনেকেই শুনবেন যে ট্যাক্সিতে ইনকাম শুরু হইতে 6 মাসে, 1 বছর, 1.5 বছর লেগে যায়। কথা একবারেই সত্য, এর মধ্যে কোনো ধরনের ঘাপলা নেই, কোনো মিথ্যা নাই। যেটা সত্য সেটা সত্যই। সত্য হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের আপনার 8 মাস, 1 বছর কমপক্ষে এখানে লাগে। আপনাকে যতই বাংলাদেশ থেকে বলুক 2-3 মাসের মধ্যে ইনকাম শুরু হয়ে যাবে, ইটস কমপ্লিটলি ইম্পসিবল। এই এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। সো ওই 2-1 জন পাচ্ছে লাইসেন্স, তাড়াতাড়ি চাকরিতে জয়েন করতেছে, দোজ আর এক্সেপশন। সো ইট ক্যানট বি এক্সাম্পল। সো ওই জায়গাটাতে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আমার কাছ থেকে যাদেরকে দেখেছি, সেই অভিজ্ঞতার আলোকে ইন্টারনাল ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আপনি ভাই আসতেই পারেন দেশ থেকে, বা এখানে এসে কাজ করবেন, মান্থলি আপনাকে 4-5 হাজার দেরাম ইনকাম, সেই জায়গাটা আপনাকে শো করছে। ডেফিনেটলি ভালো, আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবার এবং সবাই ভালো থাকুক, তার জন্য আমরা পরিশ্রম করব, 10-12 ঘন্টা ডিউটি করা লাগবে, সেটাও কোনো সমস্যা নেই, কারণ পয়সা তো আসবে। কিন্তু সেই ইনকামের জায়গাটাতে পৌঁছাতে যে দীর্ঘ একটা সময়, সেটা অন্তত এই বয়সে এসে যারা মিডল এজ আছেন অথবা 25, 26 বা 30-এর পরে এসে আম, এই প্রফেশনে আসতে চাচ্ছেন, তারা দয়া করে আসবেন না, কারণ এটা আপনার জন্য না। আপনি এখানে আসলে আপনার লাইফের কী বরবাদ হবে সেটা জানি না, তবে খুব গুরুত্বপূর্ণ লাইফের হয়তো আপনার মোমেন্টামই ঘুরে যাবে। দীর্ঘ একটা সময় আপনি এখানে নষ্ট করবেন, কিন্তু কোনো আউটপুট নিয়ে আসতে পারবেন না। সেই জায়গাটাকে আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি এখানকার বেসিক প্রফেশনগুলা বা প্রসেসগুলো আপনাকে বলি, তাহলে ধাপ বাই ধাপ আমি বলে যাচ্ছি। প্রথমে আপনাকে বাংলাদেশে ওরা একটা ইন্টারভিউ অর্গানাইজ করে। যে ইন্টারভিউটা আদৌ কোম্পানির থেকে হয় কি না আমি জানি না, বাট ডেলিগেট সামহাও তারা অ্যারেঞ্জ করে এবং প্রত্যেক মানুষেরই পাসপোর্ট নেয়। পাসপোর্ট নিয়ে ওখানে রেখে দিয়ে তারপরে আপনার প্রসেস শুরু করে। ঠিক আছে, প্রসেসের মধ্যে হয়তো কোনো ঘাপলা নাই, কোনো ঘাটতি নাই, কিছু ঘাপলা আছে, ঘাটতি আছে, সেগুলো হয়তো বলবো না, এখন পরে বলবো। কিন্তু প্রসেসই সলিড, আপনার পয়সা মার যাবে না, আপনি টাকা দিলে আপনি আসতে পারবেন, সেটাও কোনো সমস্যা নেই। এখন এখানে আসার পরে কি? এখানে আসার পরে আপনি আসলেন, কথার কথা ধরলাম আজকে আপনার ফ্লাইট, কালকে আপনি এখানে চলে আসলেন। 1-2 দিনের মধ্যে আপনাকে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হবে। ওই গ্রুপের মাধ্যমেই আপনাকে সব ইনস্ট্রাকশন দেওয়া হবে। ইনস্ট্রাকশনের প্রথম স্টেপ, যারা ট্যাক্সি প্রফেশন, আমি স্পেসিফিক বলবো, ট্যাক্সিতে যারা আসবেন দুবাই ট্যাক্সিতে, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে টয়িক এক্সাম দিতে হবে, যেটা একটা বেসিক ইংলিশ পরীক্ষা দিতে হয় এখানে। এই ইংলিশ পরীক্ষাটা আপনাকে দিতে হবে সম্পূর্ণ ইংলিশে। আপনার প্রশ্নগুলো আসবে, প্রথম হচ্ছে আপনার মক এক্সাম। মক বলতে যে প্রশ্ন আপনি পড়বেন এবং আপনার কানেও আপনি শুনতে পাবেন। তারপরে আপনার যে অপশনগুলো আসবে, 3-4টা অপশন, সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে। দ্য ফ্যাক্ট ইজ, আপনি উত্তর সঠিক তখনই সিলেক্ট করতে পারবেন যখন আপনি প্রশ্ন বুঝতে পারবেন। আপনি যদি প্রশ্ন না বুঝেন, তাহলে উত্তর সঠিক সিলেক্ট করার কোনো অপশনই আসে না। পরের স্টেজ, যেটা হচ্ছে অনেকটা আপনার মাইন্ড গেম, অ্যাকচুয়ালি আপনার কনফিডেন্স লেভেল অ্যান্ড আদার থিং দেখতে চাই যে আপনি এনভায়রনমেন্টের সাথে কতটুকু খাপ খাইয়ে উঠতে পারেন, অথবা এই সিচুয়েশনে কী করা উচিত, ওই ধরনের একটা সেকশন থাকে আপনার ওই পরীক্ষার মধ্যে, ইংলিশ পরীক্ষার মধ্যেই। এটা সেগমেন্ট ওয়াইজ, এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো আমি। আর এর পরবর্তীতে হচ্ছে আপনার সাইকোমেট্রিক টেস্ট, যেটা হচ্ছে আপনার অ্যাটেনশন কতটুকু ধরে রাখতে পারেন, সেইটা টেস্ট করার জন্য আরেকটা টেস্ট আছে একই দিনে পরীক্ষার সময় যেটা দেয়, ওই সময়ের মধ্যেই এটা হয়। তো সবগুলোতেই পাস করা লাগে, পাস না করলে সার্টিফিকেট মিলে না। তো সাইকোমেট্রিক টেস্টেও যারা কম্পিউটার জীবনে চালায় নাই, তাদের জন্য এটা এক মহা পরীক্ষা।
কম্পিউটারে মাউস ধরতে হবে সাইকোমেট্রিক টেস্টে আপনার, লাইক আমরা অনেকটা ওই যে সাপ লুডো যে খেলি অনেকটা ওই রকমভাবে মাউসে কোথাও টাচ করা যাবে না, ওইভাবে আপনাকে টেস্টটা কমপ্লিট করতে হবে। প্রথমে ইংলিশ, তারপরে কিছু ইয়েস আর নো যেটা বেসিক, ওটাতে আসলে পাস করলেও কিছু যায় আসে না, ফেল করলেও কিছু যায় আসে না, কিন্তু সাইকোমেট্রিকটা আপনাকে পাস করতে হবে। একটা সুবিধা আছে, আপনি যদি ইংলিশ টেস্টটাতে পাস করেন কিন্তু সাইকোমেট্রিকে ফেল করেন, তাহলে পরবর্তীতে আপনার শুধু সাইকোমেট্রিকটা দিলেই আপনার টয়িক টেস্টের সার্টিফিকেট চলে আসবে। দ্য থিং ইজ, আপনি যদি একবার ফেল করে বসেন তাহলে আপনাকে 210 দেরাম 210 দেরাম আপনাকে পে করে আবার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষাটা তাদের জন্য খুবই ইজি, দুধভাত। যারা ইংলিশটা পারে, যারা প্রশ্ন বুঝে, অর্থ বুঝে, তাদের জন্য খুব সহজ। কিন্তু যারা জীবনে স্কুলের গণ্ডি পার হয় নাই, অথবা 20 বছর আগে, 10 বছর 15 বছর আগে পড়াশোনা বাদ দিয়ে দিছে, তাদের জন্য মানে জিনিসটা প্র্যাকটিসিং না থাকলে, আপনি যেভাবে কথা বলেন, হঠাৎ করে যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনি একটা সময় কথা বলাই বুঝে ভুলে যাবেন। জিনিসটা আসলে ঠিক ওরকমই, আপনার বেসিক বুঝতে হবে, জানতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। গেল আপনার ইংলিশ টেস্ট, আপনি যখন এটা পাস করলেন, করার পরে আপনাকে কোথায় যেতে হবে, এই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আপনার পাসপোর্ট সহ জমা দিতে হবে এইখানকার যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে। বেসিক্যালি ইম্পর্টেন্ট নোটিস, বাংলাদেশ থেকে যারা লোক হায়ার করে তারা এখানে এসে লোকটা হচ্ছে আপনার আরেকটা এজেন্সির কাছে দেয়, যেই এজেন্সিটা মূলত ডিটিসি নমিনেটেড একটা এজেন্সি। ওরাই বাংলাদেশের বা পাকিস্তান, ইন্ডিয়া, ইউগান্ডা, আফ্রিকান নেশন, বিভিন্ন জায়গার লোকজনই স্বাভাবিকত রিক্রুট করে, যেটা হচ্ছে ডিটিসির 5টা, আমি যতদূর জানি 5 টেক, প্রিভিলাইজ, কন্টিনেন্টাল অ্যান্ড আদার টুস, নাম ভুলে গেছি। সো এই 5টা এজেন্সি হচ্ছে সারা ওয়ার্ল্ডের থেকে হচ্ছে আপনার ডিটিসি ট্যাক্সি প্রফেশনের জন্য লোক নিয়ে আসে। তো বাংলাদেশ থেকে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে প্রিভিলাইজ। সো প্রিভিলাইজের সাবকন্ট্রাক্ট হচ্ছে আপনার আল আনাস, যেটা হচ্ছে আপনার ঢাকাতে ওই এজেন্সি। সো ওরা বাংলাদেশ থেকে লোকগুলো অ্যারেঞ্জ করে দেয়। পরবর্তীতে সমস্ত কাজকর্ম বা প্রসেস এটা প্রিভিলাইজ লেবার রিক্রুটমেন্ট নামের যে এজেন্সি আছে ওরা করে থাকে ডিটিসির হয়ে। ওরা মূলত ডিটিসির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজটা করে। তো আপনি আসলেন, ইংলিশ পরীক্ষা দিলেন, সার্টিফিকেট টার্টিফিকেট সব কিছু নিয়ে আপনার প্রিভিলেজে জমা করার পরে এবার আপনার এমিরেটস আইডি, মূলত আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার আইডিটা। সো এমিরেটস আইডির জন্য ওরা অ্যাপ্লাই করবে, রেসিডেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করবে, কারণ আপনি যে ভিসাটা আসতেছেন সেটা বেসিক্যালি আপনি না, এটা সংযুক্ত আরব আমিরাতের নিয়ম। যে ভিসাতে আপনি আসবেন সেটা হচ্ছে এন্ট্রি ভিসা নেবেন, ওই ভিসাটাই আপনাকে দিবে এবং 2 মাস ওটার মেয়াদ থাকে। 2 মাসের মধ্যে ওরা আইডি টাইডি সব কিছু আপনাকে করে দিবে এখানকার এজেন্সি আসলে। সো আপনাকে এই আইডি পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইংলিশ পরীক্ষায় পাস করতে হবে। করার পরে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। ইংলিশ পরীক্ষায় পাস করতে না পারলে পরবর্তীতে কী হয় সেটা আমি জানি না, হয়তো ডিপোর্টেশন আপনাকে দেশে পাঠিয়ে দেবে বা এরকম কিছু একটা, সেটা আসলে ওরাই বলতে পারে। এখনও পর্যন্ত এরকম শুনি নাই কাউকে। যাই হোক, পরবর্তীতে আপনার সেটা দিলেন। এবার আপনি ওরা আপনার রিক্রুটমেন্ট এজেন্সি যেটা প্রিভিলাইজ, ওরা হচ্ছে ডিটিসির কাছে আপনার এই ফাইলগুলোর জন্য রিকোয়েস্ট করবে যে আমার এই ক্যান্ডিডেট আছে। সো ওদের হচ্ছে এখন পেমেন্ট করা লাগবে মেডিকেল, এমিরেটস আইডি এবং রেসিডেন্স ভিসা স্টাম্পিংয়ের জন্য। সো প্রিভিলাইজ তখন মেডিকেলের জন্য আপনাকে একটা শিডিউল দিবে। মেডিকেল শিডিউল দেওয়ার পরে আপনি মেডিকেল করবেন, করার পরে আপনার বায়োমেট্রিক, যেটা হচ্ছে রেসিডেন্স আইডি বা এমিরেটস আইডি এখানে যেটা বলে। এমিরেটস আইডি ছাড়া এখানে আপনি লিগাল না, রেসিডেন্স ভিসা ছাড়াও আপনি লিগাল না, এই দুইটা জিনিসই আপনাকে লাগবে। সো রেসিডেন্স ভিসা ইস্যু হলে আপনার আইডিও চলে আসবে। সো আইডির জন্য অ্যাপ্লাই করবে, আপনি বায়োমেট্রিক দিতে যাবেন। এই যে পুরো প্রসেসটা বললাম, এটার জন্য পুরোটাই ডিপেন্ড করে এজেন্সি কত দ্রুত করবে কাজ সেটার উপরে। হ্যাঁ, এখানে আপনি ফোর্স করে বা কোনো কিছু করে লাভ নেই, কারণ ডিটিসিতে হাজার হাজার ড্রাইভার কাজ করছে, হাজার হাজার ড্রাইভার কাজ করছে, প্রত্যেকেই এভরিডে ওদের রিক্রুটমেন্ট আছেই, কোনো না কোনো ফাইল, কোনো না কোনো ইস্যু নিয়ে ওরা কাজ করেই। সো গেল আপনার আইডি পেলেন হাতে। সরি, আরেকটা অপশন আমি মিস করে ফেলছি, সেটা হচ্ছে আপনার ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে ইংলিশ পরীক্ষার সার্টিফিকেট সহ, যেটা টয়িক এক্সাম, ইংলিশ পরীক্ষার সার্টিফিকেট সহ যারা হচ্ছে আপনার এখানে নিজ খরচে ড্রাইভিং লাইসেন্সের খরচটা নিজে ক্যারি করবেন, তারা গিয়ে স্কুলে জাস্ট ফাইল ওপেনিং করতে পারবেন না। আপনি স্কুলে জাস্ট পেমেন্ট সাবমিট করবেন, যে এমিরেটস আইডি আসলে আপনি ফাইল ওপেন করবেন, মানে আপনার ক্লাস শুরু হবে না। আপনি জাস্ট টাকা দিয়ে ওই টাকার যে পেমেন্টের রিসিপ্ট, এটাও হচ্ছে আপনার ইংলিশ সার্টিফিকেটের সাথে প্রিভিলেজে গিয়ে হচ্ছে আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, এই কথাটুকু মিস করে ফেলছি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর যদি মনে করেন যে আপনার খরচ কোম্পানি দেয়, তাহলে কোম্পানি আপনাকে শিডিউল নিয়ে দিবে এবং কোন স্কুলে আপনাকে দিবে সেই স্কুলটাতে আপনাকে গিয়ে ফাইল টাইল আপনাকে জমা দিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে আপনার এমিরেটস আইডি প্রসেসিং হবে। তো এমিরেটস আইডি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার আপনার স্কুলের যুদ্ধ শুরু। আপনি স্কুলের জন্য ভর্তি হবেন। ভর্তি তো আপনি আগেই হয়েছেন, এখন গিয়ে হচ্ছে আপনার এমিরেটস আইডি পাওয়ার পরে আপনার আরটিএ ফাইল ওপেনিং করতে হবে। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশে যেমন রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আপনার সব কিছু করে, এখানেও হচ্ছে আপনার আরটিএ, রোড ট্রান্সপোর্ট অথরিটি দুবাই, যেটা
ওদের আন্ডারে আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত কার্যক্রম থাকে এবং সব স্কুলগুলোও মানে একটা নির্দিষ্ট গাইডলাইন, আমরা যখন বোর্ড পরীক্ষা দিই ঢাকা বোর্ডের আন্ডারে ঢাকা বোর্ড, সিলেট বোর্ডের আন্ডারে সিলেট বোর্ডের যত স্কুল কলেজ আছে তারা ওই কারিকুলাম সব কিছু ফলো করে। এখানে জিনিসটা সেম, আরটিএর ক্ষেত্রেও একই জিনিস। আরটিএর ফাইল ওপেন করার পরে আপনার স্কুলের ক্লাস শুরু হবে। স্কুলের ক্লাস শুরু হলে প্রথম হচ্ছে আপনাকে পাস করতে হবে ওয়ান্স অ্যাগেন এখানে থিওরি টেস্টে আপনাকে পাস করতে হবে। আর তার আগে যেটা আছে সেটা মক টেস্ট। মক টেস্ট আসলে আপনি যতবার ফেল করেন কোনো সমস্যা নেই, থিওরি টেস্টেও আপনি সেভারাল টাইম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মূলত মক টেস্টটা হচ্ছে থিওরি টেস্টের একটা প্রিপারেশন, এটাতে আপনি হাজারবার ফেল করলেও সমস্যা নেই, জাস্ট আপনার প্রিপারেশন দেখে যে স্কুল আপনাকে থিওরি টেস্টে পাঠাবে কি না সেটার জন্য। সো স্কুল যখন মনে করে যে না আপনি একটা স্কোর উঠাইতে পারেন, অর্থাৎ মক টেস্ট হচ্ছে 50 মার্কের একটা পরীক্ষা নিবে, ওই 50-এর মধ্যে 47-48 আপনাকে পেতে হবে। এখন পরীক্ষার সাবজেক্ট কী? পরীক্ষার সাবজেক্ট হচ্ছে এই ট্রাফিক রুলস এবং এদেশের ফাইন, এই দেশের সমস্ত কিছু নিয়ে, সমস্ত কিছু মানে সবই কিছুই আপনার রোড রিলেটেড। সো যখন আপনি এটা কমপ্লিট করতে পারবেন, আপনি 47-48 পাওয়ার পরে আপনার আরটিএ থিওরিটা নেয়, আরটিএ মক টেস্ট নেয় স্কুল আপনার প্রিপারেশন দেখার জন্য, থিওরি টেস্টটা নেয় হচ্ছে আরটিএ। সো এখানে আপনি যদি ইংলিশ না বুঝেন ভাই, টু বি ভেরি অনেস্ট, আপনি যদি ইংলিশে অর্থ না বুঝেন কোনো কিছুর, তাহলে আপনাকে দিয়ে মানে কমপ্লিটলি আপনি ফেল করবেন 1000% শিওর। ফেল করার পরে আপনার স্কুল বলবে তুমি চলে যাও, প্র্যাকটিস করো, আবার যাবেন, আবার মক দিবেন, আবার ফেল করবেন, আবার স্কুলে থিওরি টেস্ট আপনাকে দিতে দিবে না স্কুল, যতক্ষণ না পর্যন্ত স্কুল স্যাটিসফাই না হয় যে না আপনি যখন ফাইনাল থিওরি পরীক্ষা দিবেন 40 মার্কের পরীক্ষা, ওই 40 মার্কের মধ্যে আপনি 30 মার্ক পাবেন, ওই কনফিডেন্স স্কুল যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে থিওরি টেস্ট দিতে দিবে না। ঠিক আছে? Some people will say there is other way, I don't know that way, so আমি ওই জায়গাটাতে আপনাদের রেফার করতে পারতেছি না। যদি কোনো ওয়ে থেকে থাকে সেটা অন্য ভিন্ন বিষয়, কিন্তু আমি জানি না, কারণ আপনাকে এখানে লিগাল ওয়েতেই সব কিছু করে যেতে হবে, আপনাকে পয়সা দিতে হবে, আপনাকেই টাকা দিতে হবে।